এই আলোচনাটা করতে গেলে এখন যারা অভিনয় করছেন তাদের সবাইকে নিয়ে একটু কম বেশি আলোচনা করার সুযোগ থাকে। এখন পর্যন্ত আমাদের ট্রেডে যারা আছেন তাদের নিয়ে মূলত আলোচনাটা। নায়িকাদের মধ্যে 1 নম্বর এখন কে? এখন পর্যন্ত আমাদের ট্রেডে যারা আছেন তাদের নিয়ে মূলত আলোচনাটা, তাহলে আমরা আলোচনাটা শুরু করতে পারি ডেফিনেটলি অপবিশ্বাসকে নিয়ে। আপনারা জানেন অপবিশ্বাস কিন্তু একটি সিনেমা, যে সিনেমাটির নাম হচ্ছে কাল সকালে, যেখানে শাবনূরও ছিলেন, সেখানে সাপোর্টিং অ্যাক্ট্রেস হিসেবেই তিনি কিন্তু তার কাজ শুরু করেছিলেন। 2006 সালে তিনি নায়িকা হিসেবে আবির্ভূত হন এবং সিনেমাটির নাম ছিল কোটি টাকার কাবিন। প্রথম সিনেমায় তার সাথে ছিলেন সে সময়ের খুবই আগুয়ান অভিনেতা এবং এই মুহূর্তের কিং খান আমরা যাকে বলি শাকিব খান। মূলত শাকিব খানের সাথে জুটি হওয়ার পর থেকে শাকিব খানের সাথে তার অনেক ছবি হয়, তারা একটা সময় একটা প্রধান জুটিতে পরিণত হন। পাশাপাশি অপবিশ্বাস কিন্তু মান্নার সাথে সিনেমা করেছেন, পিতামাতার আমানত। তিনি কাজী মারুফের সাথে সিনেমা করেছেন, গরিবের ছেলে বড়লোকের মেয়ে। তিনি রিয়াজ ফেরদৌসির সাথে সিনেমা করেছেন, শুভ বিবাহ। এরকম তিনি ইমনের সাথে সিনেমা করেছেন, এক বুক ভালোবাসা। তিনি সবার সাথেই কম বেশি সিনেমা করেছেন, কিন্তু তিনি আসলে থিতু হয়েছেন শাকিব খানের সাথে। এখন এই শাকিব খানের সাথে সিনেমা করে তিনি আসলে অনেক কিছু পেয়েছেন, কিন্তু একটি ক্ষতি হয়েছে যে যখন শাকিব খানের সাথে তার সম্পর্কের অবনতি হয়েছে, আসলে অপবিশ্বাস বলতে গেলে একা হয়ে গেছেন। এবং 2017 সালে শাকিব খানের সাথে তার রাজনীতি সিনেমাটি মুক্তি পায়, যে সিনেমাটির পরে তিনি আবার অনেকদিন পরে আসলে বাপ্পির সাথে একটি সিনেমা করেন শ্বশুরবাড়ি জিন্দাবাদ 2, এবং লাল শাড়ি করেছেন 2023 সালে। এটি আসলে সেই অপবিশ্বাস না যে অপবিশ্বাস একসময় আসলে 1 নাম্বার ছিলেন। এরপর চলে আসে, আমি যদি মুক্তির তালিকা বলি তাহলে নাম চলে আসবে বিদ্যা সিনহা সাহা, মিমের কথা। মিমের প্রথম সিনেমা মুক্তি পায় 2008 সালে এবং সিনেমাটির নাম ছিল আমার আছে জল। হুমায়ুন আহমেদের সিনেমা। শাকিব খানের সাথে তার একটি সিনেমা মুক্তি পায় আমার প্রাণের প্রিয়া। এরপর মিম নানা ধরনের সিনেমা করেছেন, নানা নায়কের সাথে করেছেন, যেমন ইমনের সাথে তার একটু নাম করা সিনেমা আছে পদ্মপাতার জল। আরিফিন শুভর সাথে মুক্তি পেয়েছিল তার কাটা। তবে মিম সাম্প্রতিক সময়ে বড় সাফল্য পেয়েছেন, আমি বলবো যে পরাণ সিনেমার মধ্য দিয়ে। তার বিপরীতে ছিলেন শরীফুল রাজ। এই সিনেমাটির পরে তিনি অন্তর্জাল করেছেন, সেখানে আবার তার নায়ক ছিল না। পাশাপাশি মিম ওপার বাংলায় কিছু সিনেমা করেছেন, এর মধ্যে আছে সুলতান দ্য সেভিয়ার, এরকম সিনেমা আছে। তিনি ব্ল্যাক করেছেন সোহমের সাথে। সবকিছু মিলিয়ে মিম এগিয়ে চলছেন, এখন এগিয়ে চলছেন। এরপর আমরা বলতে পারি জয়া হাসানের কথা। প্রথম মুক্তি পায় যেটা সিনেমা, সেটা হচ্ছে যে ডুব সাঁতার 2010 সালে, কিন্তু তিনি গেস্ট অ্যাপিয়ারেন্স করেছিলেন একটি সিনেমায়, আপনাদের হয়তো মনে আছে ব্যাচেলর। সেই সিনেমাটি মুক্তি পেয়েছিল বেশ আগে 2004 সালে। এরপরে 2010 সালে ডুব সাঁতার, কিন্তু তিনি আমি বলবো যে একটু রেগুলার হওয়া শুরু করেন আমাদের সিনেমায়। 2011 সালে মুক্তি পায় গেরিলা, যেটি আমাদের মুক্তিযুদ্ধের পটভূমিতে, এবং তিনি অসাধারণ অভিনয় করেন, একজন ফিমেল গেরিলা ক্যারেক্টার তিনি করেন। এরপর মুক্তি পায় চোরাবালি, এটি রেদন রনির একটা সিনেমা ছিল। এই দুটি সিনেমায় তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। 2013 সালে তার একটা টার্নিং হয় কমার্শিয়াল সিনেমার বেলায়, এবং সেই সিনেমাটি হচ্ছে পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী, এটাকে বলা হচ্ছে এক। তিনি শাকিব খানের সাথে সিনেমা করেন। শাকিব খানের সিনেমা করার পরে মূল ট্রেডেও তাকে নিয়ে এক ধরনের চর্চা শুরু হয়। তিনি ওপর বাংলায় বেশ কিছু সিনেমা করেছেন, তার মধ্যে বিসর্জন আছে, দশম অবতার আছে, অনেক সিনেমা করেছেন, এবং তিনি সেখানকার ফিল্ম ফেয়ার সহ নানা ধরনের পুরস্কার পেয়েছেন। দেশে তিনি যে সিনেমাটি করে খুব বেশি প্রশংসা পান দেশ এবং বিদেশে, সেই সিনেমাটির নাম হচ্ছে দেবী। এরপরও তার বেশ কিছু সিনেমা মুক্তি পেয়েছে। জয়া হাসান কিন্তু বড় নাম বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিতে। তমা মির্জাকে এই প্রজন্মের দর্শক অনেক চেনেন, কিন্তু তার শুরুটা কিন্তু হয়েছিল 2010 সালে, এবং সিনেমাটির নাম ছিল বলো না তুমি আমার। সেখানে দুটো পেয়ার ছিল, শাকিব খান এবং শখ, এবং নীরবের সাথে ছিলেন তমা মির্জা। কিন্তু তিনি 2015 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান, সিনেমাটির নাম ছিল নদীজন। তো এই সিনেমাটি করে তিনি তো ডেফিনেটলি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন, আলোচিত হন। পাশাপাশি তিনি কমার্শিয়াল বেশ কিছু সিনেমা করেছেন। 2017 সালে মুক্তি পায় তার সিনেমা অহংকার, যেখানে কিন্তু শাকিব খানও ছিলেন এবং বুবলিও ছিলেন, তারা একসাথে স্ক্রিন শেয়ার করেছিলেন। তবে আমি বলবো যে তমা মির্জা আজকে যে কারণে খুব আলোচিত, সেটির কারণটা হচ্ছে যে সেই সিনেমাটির নাম হচ্ছে সুরঙ্গ পরিচালনা করেছেন রায়হান রাফি। এটা 2023 সালে মুক্তি পেয়েছিল, এবং আপনাদের নিশ্চয়ই মনে আছে এটি প্রিয়তমার সাথে দারুণ একটা ক্ল্যাশ করেছিল, এবং এই সিনেমায় তার বিপরীতে ছিলেন আফরান নিশো। এটা প্রথম ছবি ছিল, এবং এবারের ঈদেও কিন্তু দাগি মুক্তি পাচ্ছে, এবং দাগির কো-আর্টিস্টও কিন্তু আফরান নিশো, এবং এবারে তার পরিচালক হচ্ছেন শিহাব শাহিন। যেভাবে আসলে তমা মির্জা এগিয়ে যাচ্ছেন, আমি বলবো যে তার ক্যারিয়ারটা একটা ভালো দিকে এগিয়ে যাচ্ছে। 2010 যদি আমরা সময়সীমা ধরি, তাহলে প্রায় একই সময়ে আমাদের ইন্ডাস্ট্রিতে আরো দুজন নায়িকা আসেন, একজন হচ্ছেন বর্ষা এবং একজন হচ্ছেন ববি। এবং মজার ব্যাপার হচ্ছে বর্ষা এবং ববি একটা সিনেমাতেই একসাথে অ্যাপিয়ার করেছিলেন, সেই সিনেমাটার নাম হচ্ছে খোঁজ দ্য সার্চ। এরপরে কিন্তু বর্ষার একাধিক সিনেমা মুক্তি
পেয়েছে এবং বর্ষার সিনেমাগুলো মূলত অনন্তর সাথেই হয়েছে। মোস্ট ওয়েলকাম টু, নিঃস্বার্থ ভালোবাসা, এবং তারা দুজন একটা বাংলাদেশ ইরান একটা ভেঞ্চার করেন, সেটা হচ্ছে দিন দ্য ডে, এবং সবশেষ তার একটি সিনেমা আলোচিত হয়, সেই সিনেমাটির নাম হচ্ছে কিল হিম, যেটি একটি ঈদের সিনেমা ছিল। এভাবে করে মূলত অনন্তকে ঘিরেই আমাদের বর্ষার ক্যারিয়ারটা গিয়েছে। সে তুলনায় ববি কিন্তু একটু আমি বলবো যে অনেক হিরোর সাথে তিনি কাজ করেছেন। ববি দেহরক্ষী সিনেমায় তার সাথে ছিলেন কাজী মারুফ, আনিসুর রহমান মিলন, এটি একটি তার জন্য একটা টার্নিং সিনেমা ছিল। এরপর তিনি শাকিব খানের সাথেও সিনেমা করেছেন, তার মাঝে যেমন বলা যায় ফুল অ্যান্ড ফাইনালের কথা বলা যায়, নোলকের কথা বলা যায়, এবং তিনি সবশেষ ঈদেও তার একটি সিনেমা মুক্তি পেয়েছে, সেই সিনেমাটির নাম হচ্ছে ময়ূরাক্ষী। তাকে কিন্তু বেশ সব ধরনের নায়কের সাথেই মানায়। তিনি অ্যাকশন জেসমিন নামে একটা সিনেমা করেছিলেন। ববিকে দেখলে কিন্তু একটা অ্যাকশন হিরোইন মনে হয়, তার মধ্যে একটা ভালো সম্ভাবনা আছে যে তিনি অ্যাকশন হিরোইন হিসেবে নিজেকে কিন্তু অনেক প্রতিষ্ঠিত করতে পারবেন। 2012 সালে একজন নায়িকা আমাদের ট্রেডে আসেন এবং তিনি দীর্ঘদিন কিন্তু 1 নম্বরে ছিলেন, এবং তাকে এমনও বলা হয় যে তিনি শাকিব খানের সিনেমা মুক্তির পাশাপাশি তার সিনেমা মুক্তি দিলেও মানুষ দেখতো। সে নায়িকাটির নাম হচ্ছে মাহি। তিনি ভালোবাসার রং সিনেমায় অ্যাপিয়ার করেন এবং জনপ্রিয়তা পেয়ে যান। এরপর তিনি তার যে একটা সিগনেচার মুভি ক্রিয়েট হয় সেটা হচ্ছে অগ্নি। এরপরে কিন্তু অগ্নি 2ও হয়েছে। একটা অ্যাকশন হিরোইন হিসেবে তিনি আসেন এবং সফল হন। মাহি বাপ্পির সাথে তার একটি জুটি গড়ে ওঠে ভালোবাসার রঙের কারণে, এবং এরপরে কিন্তু তিনি শাকিব খানের সাথেও তার সিনেমা হয় ভালোবাসা আজকাল, এবং আমরা তাকে দেখেছি যে আদর আজাদের সাথে তার একটা সিনেমা দেখেছি যাও পাখি বলো তারে, এবং তিনি এতটাই জনপ্রিয় ছিলেন যে রোমিও ভার্সেস জুলিয়েট ছবিতে তিনি এবং অঙ্কুশ হাজরার একটি সিনেমায় কিন্তু ও আমার মাহিয়া 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 একটা গানও হয়েছিল, এবং তার একটি আইটেম সং তো খুব পপুলার, ম্যাজিক মামুনি, এই গানটি অনেক পপুলার। সব মিলিয়ে মাহি সবশেষ তার একটি আলোচিত ঘটনা ঘটে যে তিনি শাকিব খান অভিনীত একটি সিনেমায়, ঈদের সিনেমা রাজকুমার, সেখানে তিনি একটা গেস্ট অ্যাপিয়ারেন্স করেন বা একটা ক্যামিও ক্যারেক্টার আমরা বলতে পারি, আর সেখানে কিন্তু তিনি শাকিব খানের মায়ের চরিত্রে অভিনয় করেন। এরপরে আমি বলবো যে মাহি আসলে এখন সিনেমায় একটু অনিয়মিত, আমরা তো আশা করতেই পারি যে মাহি আবার সিনেমায় নিয়মিত হবেন এবং তার স্বরূপে ফিরে আসবেন। 2015-তে কিন্তু আমাদের ট্রেডে ডানাকাটা পরি চলে আসে। আমি পরিমণির কথা বলছি। পরিমণির একটি বিষয় হয়তো অনেকে জানেন না যে তার প্রথম সিনেমা মুক্তি পাওয়ার আগে তিনি 22টি সিনেমাতে চুক্তিবদ্ধ হন। তাকে এতটাই সম্ভাবনাময় মনে করা হয়েছিল, এবং পরিমণি কিন্তু কমার্শিয়াল সিনেমার পর্দার জন্য একটা ভরপুর নায়িকা। তিনি সুন্দর, তার ফিজিক খুবই ভালো, তিনি নাচও করেন ভালো, এবং তার অভিনয়টা চলনসই, সব মিলিয়ে কিন্তু তিনি বেশ আমি বলবো দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছিলেন, এবং তার সবার সাথে তার সিনেমা হয়েছে। তিনি শাকিব খানের সাথে করেছেন আলো ভালোবাসবো তোমায়, তিনি বাপ্পির সাথে সিনেমা করেছেন, তার সাইমনের সাথে সিনেমা হয়েছে, তিনি কো প্রোডাকশনের কিছু সিনেমা করেন, তার মধ্যে অবশ্যই বলতে হয় রক্তের কথা। পরিমণিকে নিয়ে আসলে দুটো আইটেম সং আছে, একটি হচ্ছে যে নগর মাস্তান সিনেমায় তার নামে একটি গান আছে, এবং আরেকটি সিনেমা হয় যে আমি ডানাকাটা পড়ি, সেই গানটিও পপুলারিটি পেয়েছে। তিনি কমার্শিয়াল সিনেমা করছিলেন। 2018 সালে তিনি গিয়াসউদ্দিন সেলিমের স্বপ্ন জাল করেন। এরপরে সম্ভবত তার বলবো সব দিক মিলিয়ে তিনি আসলে একটু অফ ট্র্যাকের বা একটু অন্য ধরনের সিনেমা শুরু করেন, এবং পরিমণির যে কমার্শিয়াল সিনেমার যে বলবো যে এগিয়ে চলাটা সেটা একটু বাধাগ্রস্ত হয়েছে। আমার মনে হয় যে পরিমণি এখন অনেক পপুলার, সোশ্যাল মিডিয়া অনেক পপুলার, তিনি কমার্শিয়াল সিনেমার যে জায়গাটিতে নিজেকে রেখে গিয়েছিলেন আমরা বিশ্বাস করি যে তিনি আবার সেই জায়গাটিতে ফিরে আসার চেষ্টা করবেন। 2015 সালে আমাদের ট্রেডে আরেকজন নায়িকা আসেন, সেই নায়িকাটির নাম হচ্ছে নুসরাত ফারিয়া। তিনি কিন্তু ছিলেন হচ্ছে রেডিও জকি এবং তিনি টেলিভিশনে উপস্থাপনা করেছেন, জাজের প্রোডাকশনেই নায়িকার খাতায় নাম লেখান, এবং ছবিটির নাম ছিল আশিকি। এরপর তিনি আরো সিনেমা করেছেন, হিরো 420 করেছেন, বাদশা করেছেন, বস 2 করেছেন। আরিফিন শুভের সাথে তার একটি সিনেমা আছে, সিনেমাটি হচ্ছে প্রেমী ও প্রেমী। তিনি মুজিব সিনেমায় একটি ক্যারেক্টার করেছেন, এবং তিনি এই ঈদেও কিন্তু তার একটি সিনেমা মুক্তি পাচ্ছে, সেই সিনেমাটির নাম হচ্ছে জিন 3। দেখা যাক নুসরাত ফারিয়া তার ক্যারিয়ারকে কিভাবে এগিয়ে নিয়ে যান। এবার বলছি এই মুহূর্তে আলোচিত নায়িকা বুবলির কথা। বুবলির শুরুটা কিন্তু 2016 সালে। বুবলি ছিলেন সংবাদ পাঠিকা এবং একজন হিরোইন। তার যেভাবে একটা বর্ণাঢ্য শুরু হতে পারে তাই হয়েছিল আসলে বুবলির বেলায়, কারণ বুবলির সাথে তখন বসগিরি সিনেমায় তার কো-স্টার ছিলেন শাকিব খান। শাকিব খান কিন্তু তখন বাংলাদেশের সবচেয়ে প্রভাবশালী নায়ক, এখনো আছেন আর তখনও হয়ে গেছেন তিনি আসলে বাংলাদেশের সবচেয়ে প্রভাবশালী নায়ক। কাজে তার সাথে যখন একটি সিনেমায় কারো ডেবিউ হয় তখন কিন্তু তিনি কিছু বাড়তি ফোকাস পান, এবং সেটি ঘটেছিল শবনম ইয়াসমিন বুবলির বেলায়। বুবলির নামে কিন্তু সেই সিনেমায় একটা গান আছে। আপনি ভাবেন যে শাকিব খান সেই সিনেমায় তাল লিপে গাইছেন বুবলি 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 আমার সোনা বুবলি রে, এবং শাকিব খান গাইছেন এই গানটি। আপনি ব্যাপারটা ভাবেন যে আসলে বুবলি নামটা তাহলে কতটা ছড়িয়ে পড়ে। এবং সেই সিনেমার একটি গান আছে কিন্তু দিল দিল দিল, আমি বলছি কিন্তু 2016 সালের কথা, 130 মিলিয়ন ক্রস করে ফেলেছে কিন্তু ভিউ।
তাহলে বুঝতেই পারেন যে গানটি আসলে কতটা পপুলারিটি পেয়েছে। এটি সবই ঘটেছিল তার প্রথম সিনেমায়। এরপর তো শাকিব খানের সাথে তার আরও কিছু সিনেমা হয়েছে এবং শুটার হয়েছে। শাকিব খানের সাথে তার সিনেমা অহংকার মুক্তি পেয়েছে, অনেক সিনেমা মুক্তি পেয়েছে, রংবাজ মুক্তি পেয়েছে, সুপার হিরো। কিন্তু শাকিব খানের সাথে আসলে তার যেভাবে সিনেমায় গিয়েছে আমরা এখন তো বুঝতে পারি সেভাবে সম্পর্কটা হয়ে গিয়েছিল। বীর সিনেমার বেলায় বোঝা যায় যে তাদের বিয়ের ব্যাপারটা এবং তিনি যে সন্তান কনসিভ করেছেন এই ব্যাপারটা প্রকাশ্যে চলে আসে। এরপর আমরা শাকিব খানের সাথে তার কিছু সিনেমা দেখেছি। লিডার আমি বাংলাদেশ মুক্তি পেয়েছে। কিন্তু বুবলির বিশেষত্ব হচ্ছে যে যেটি ভাবা হয়েছিল যে শাকিব খানের সাথে যদি কোথাও এন্ড হয়, যেটা অপবিশ্বাসের বেলায় ঘটেছে, দ্য এন্ড হয়ে যাবার পরে তাদের ক্যারিয়ারটা কিন্তু আর খুব বেশি দূর এগোয় না। কিন্তু বুবলির বিশেষত্ব হচ্ছে তিনি এরপরও কিন্তু তার ক্যারিয়ারটা এগিয়ে গেছেন এবং মানুষ তাকে পছন্দ করেছে। যেমন 8 বছর পর মাহফুজ যখন ব্যাক করেছেন সিনেমাতে, তিনি কিন্তু নায়িকা হিসেবে বেছে নিয়েছেন বুবলিকে এবং সিনেমাটির নাম হচ্ছে প্রহেলিকা। আপনারা দেখেন যে নতুন একজন মুখ যাকে নিয়ে এখন আলোচনা হয়, সেই আদর আজাদের প্রথম সিনেমার নায়িকা কিন্তু বুবলি এবং সিনেমাটির নাম হচ্ছে তালাশ। এবং পরবর্তীতে একটা ঈদে মুক্তি পেয়েছিল লোকাল সিনেমাটা, সেখানেও কিন্তু আদর আজাদের সাথে ছিলেন বুবলি এবং সেই সিনেমাটাও আলোচিত হয়। তার মানে হচ্ছে বুবলির নিজস্ব আলো আছে আসলে। বুবলির সাথে রোশন কাজ করেছেন এবং বুবলির সাথে একটি ঈদে প্রশংসিত একটা সিনেমা মুক্তি পেয়েছে। সেই সিনেমাটা হচ্ছে দেয়ালের দেশ, যেখানে তার বিপরীতে ছিলেন শরীফুল রাজ। এবং এবারের ঈদেও তার একটি সিনেমা মুক্তি পাচ্ছে, সেই সিনেমাটির নাম হচ্ছে জঙ্গলি, যেখানে তার বিপরীতে আছেন সিয়াম। অর্থাৎ বলবো যে শাকিব খানের সাথে একটা বর্ণাঢ্য জুটি এবং এরপরও তিনি তার ক্যারিয়ারটা এগিয়ে চলছেন। এখানে বোঝা যায় যে বুবলির একটা নিজের আলো আছে। নাবিলাকে কিন্তু বলবো যে এই সময় তুফান সিনেমার জন্য বেশ তিনি আলোচনায় এসেছেন। শাকিব খানের সাথে সিনেমা করলে যেটা হয় সবাই বেশ আলোচনায় আসে, কিন্তু নাবিলার শুরুটাও কিন্তু খুব আলোচিত ছিল এবং সেই সিনেমাটির নাম হচ্ছে আয়নাবাজি। আয়নাবাজিও কিন্তু দেশ এবং বিদেশে খুবই সফল একটা সিনেমা এবং চঞ্চল চৌধুরীর বিপরীতেই কিন্তু তার অভিষেকটা হয় এবং সেই সিনেমাটি হচ্ছে আয়নাবাজি। পরবর্তীতে একটা বড় গ্যাপ দিয়ে তুফান সিনেমায় আসেন, তার মধ্যে একটা মিষ্টি ব্যাপার আছে এবং তার একটি সিনেমা নির্মাণাধীন আছে। সেই সিনেমাটি হচ্ছে বনলতা সেনকে নিয়ে। 2016 সালে কিন্তু আরেকজন নায়িকা আমাদের ইন্ডাস্ট্রিতে এসেছেন, সিনেমাটির নাম হচ্ছে আইসক্রিম। তখন তাকে আপনাদের কেমন লেগেছে? তিনি হয়তো একটু কম আলোচিতই ছিলেন, কিন্তু মাত্র 6 বছরের ব্যবধানে নাজিফা তুষি কিন্তু অনেক পরিচিত হয়ে গেলেন। সেই সিনেমাটির নাম হচ্ছে হাওয়া, যে সিনেমাটি দেশ এবং বিদেশের সমান সফল। এবং নাজিফা তুষিকে নিয়ে কিছু কথা না বললেই নয় যে নাজিফা তুষি কিন্তু হাওয়া সিনেমায়, যদি আমি স্পেশালি বলি, অনেকগুলো মেল ক্যারেক্টারের সাথে একটি মাত্র ফিমেল ক্যারেক্টার তিনি এত সুন্দর অভিনয় করেছেন এবং তিনি এত সুন্দরভাবে, আমি বলবো যে পুরো বিষয়টা কন্ট্রোল করেছেন। অবশ্যই পরিচালকের ক্রেডিট আছে, বাট অন স্ক্রিনে নাজিফা তুষিকে দেখতে খুবই কনফিডেন্ট লেগেছে এবং নাজিফা তুষির কিন্তু খুব অ্যাপিলিং একটা ক্লোজ শট আমরা পাই। তার মধ্যে কিন্তু একটা সিনেমার নায়িকার সব ধরনের যোগ্যতা আছে। আফসোস হচ্ছে যে হাওয়ার পরে কিন্তু তাকে আর সেভাবে সিনেমায় যেটা আশা করা হয়েছিল নিয়মিত দেখা যাচ্ছে না। পূজা চেরি কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিতে শিশু শিল্পী ছিলেন। তার একটি বিজ্ঞাপন তো খুব জনপ্রিয় হয়েছিল যে একটা বস্তির পাশে দিয়ে যখন কেউ হেঁটে যাচ্ছে তখন কেউ একজন বলছে যে গন্ধ, সেই বাচ্চাটি খুব কনফিডেন্টলি বলছে আমি এখানেই থাকি। তিনি নায়িকা হিসেবে অ্যাপিয়ার করেন 2018 সালে নূরজাহান এবং একই বছর তার আরেকটি সিনেমা মুক্তি পায়, যে সিনেমাটি হচ্ছে পোড়ামন 2। এই সিনেমাটিতে তার বিপরীতে ছিলেন সিয়াম এবং সিনেমাটির পরিচালক ছিলেন রায়হান রাফি। সবাই তখন নতুন। এরপরে সিয়ামের সাথে কিন্তু তার বেশ কিছু সিনেমা হয়েছে, যেমন দহন সিনেমাটির কথা আমরা বলতে পারি। দহন সিনেমায় তিনি খুব ভালো অভিনয় করেন এবং এরপরে শান আছে। সিয়ামের সাথে কিন্তু তার একটা ভালো জুটিয়ে গিয়ে চলছিল, আমরা জানি না হঠাৎ করে কেন এটা ডিসকন্টিনিউ হয়েছে। শাকিব খানের সাথে তার মুক্তি পায় হচ্ছে গোলুই সিনেমাটি, যে সিনেমাটিতে কিন্তু খুবই সারপ্রাইজিংলি মানে শাকিব খানের সাথে একটা বড় স্টার পূজা চেরিরও দারুণ প্রশংসা হয় এই সিনেমাটিতে। আদর আজাদের সাথে তার সিনেমা হচ্ছে, গত ঈদে মুক্তি পেয়েছে লিপস্টিক এবং আগামী ঈদে মানে ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে এই জুটিরই সিনেমা টগর। পূজা চেরি সবচেয়ে বড় গুণ হচ্ছে যে পূজা চেরি অ্যাক্টিংটা ভালো করেন, পূজা চেরি নাচেন ভালো এবং পূজা চেরির আমি বলবো যে একটা বেশ সময় পড়ে আছে নিজেকে আরো এগিয়ে নেয়ার। 2018 সালে আরেকজন নায়িকা বেশ ঢাকঢোল পিটিয়ে আমাদের ইন্ডাস্ট্রিতে আসেন। একটা সময় এমন মনে হচ্ছিল যে তার দুটি সিনেমা একই সপ্তাহে মুক্তি পাবে, মানে দুজন প্রযোজক খুব ক্রেজি ছিলেন তার সিনেমা মুক্তি দেওয়ার ব্যাপারে। সবশেষে তার যে সিনেমাটি মুক্তি পায় সেটি হচ্ছে বাপ্পির বিপরীতে নায়ক সিনেমায় তিনি নায়িকা হিসেবে অ্যাপিয়ার করেন এবং পরের সপ্তাহে মুক্তি পায় মাতাল সিনেমাটি, যেটি নির্মাণ করেন শাহিন সুমন এবং এই সিনেমায় তার কোস্টার ছিলেন সাইমন। তো ভেবে দেখেন পরপর দুটি সপ্তাহে তিনি সেই সময়ের দুজন ব্যস্ত নায়কের সাথে অভিনয় করেন, একজন হচ্ছে বাপ্পি এবং আরেকজন হচ্ছে সাইমন। এরপরে কিন্তু করোনা নানা কিছু মিলিয়ে তিনি নিয়মিত হতে পারেন নাই। এরপর তার আরেকটি সিনেমা মুক্তি পায় পাগলের মতো ভালো
ভালোবাসে এবং সবশেষ 2023 সালে তার সুলতানপুর সিনেমাটি মুক্তি পায়। অধরা খানের ক্যারিয়ারটি আরো ভালো হওয়ার সুযোগ ছিল। সুনেরা বিনতে কামাল আমাদের ট্রেডে আসেন 2019 সালে এবং সিনেমাটির নাম ছিল ন ডরাই। আসলে ন ডরাই হচ্ছে তার পয়েন্ট অফ ভিউ থেকেই বলা। তিনি একজন সংগ্রামী নারীর চরিত্রে অভিনয় করেন যিনি সার্ফিং করেন এবং এই সিনেমাটিতে কিন্তু সুনেরা দারুণ অভিনয় করেছেন। 2019 সালে এই সিনেমাটি মুক্তি পাওয়ার পরে কিন্তু আবার একটা বড় গ্যাপ পড়ে এবং তিনি অভিনয় করেন অন্তর্জাল সিনেমাটিতে। এরপর এই দিয়েও কিন্তু তার একটি সিনেমা মুক্তি পাচ্ছে, সেই সিনেমাটির নাম হচ্ছে দাগি। নায়িকা হিসেবে আমাদের ট্রেডে অ্যাপিয়ার করেন দেখি দেলোয়ার জাহান ঝন্টুর একটি সিনেমা তুমি আছো তুমি নেই। সিনেমাটিতে অভিনয় করে তিনি বরং সমালোচিতই হন। আসলে দিঘি এই সমালোচনাটা ডিজার্ভ করেন না, এটি আসলে একটা আফসোসের ব্যাপার। কারণটা হচ্ছে যে দিঘি কিন্তু শিশু শিল্পী হিসেবে বাংলাদেশের ইতিহাসে বলবো যে সবচেয়ে জনপ্রিয় শিশু শিল্পী ছিলেন। তার যে বিজ্ঞাপনটি ছিল আমাদের একটি ময়না পাখি আছে না, এরপরে কিন্তু তিনি অনেকগুলো সিনেমা করেছেন। তিনি চাচ্চু, এক টাকার বউ সহ অনেক সিনেমা করেছেন। তিনি একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন এবং তিনি আমাদের একজন সিনিয়র অভিনেত্রী দোয়েলের কন্যা। তো কাজেই তিনি তার বাবা সুব্রত, তিনিও একজন অভিনেতা, নায়ক নায়িকার মেয়ে এবং তিনি নিজে জনপ্রিয় শিশু শিল্পী। তার অভিষেকটা হওয়া উচিত ছিল যেভাবে, সেভাবে হয়নি। দিঘির সম্ভাবনা ফুরিয়ে যায়নি, কারণ দিঘি আসলে অনেক ভালো অভিনয় করেন। এই ঈদেও কিন্তু তার একটি সিনেমা মুক্তির প্রতীক্ষায় আছে, সেই সিনেমাটির নাম হচ্ছে জঙ্গলি। এই সিনেমাটিতে তার বিপরীতে থাকছেন সিয়াম। দিঘি যদি আসলে তিনি তার প্রতিভার প্রতি সুবিচার করেন, আমার মনে হয় যে দিঘি অচিরেই একজন জনপ্রিয় নায়িকাতে পরিণত হবেন। 2024 সালে আরেকজন নায়িকার আমাদের ট্রেডে আবির্ভাব হয় এবং তার নাম হচ্ছে মন্দিরা চক্রবর্তী এবং তার আবির্ভাবটা কিন্তু খুব বর্ণাঢ্য হয়। 400 বছর আগের একটি লোকগাথা নিয়ে এই সিনেমাটি নির্মাণ করেছেন গিয়াসউদ্দিন সেলিম। সিনেমাটির নাম হচ্ছে কাজল রেখা। এই সিনেমাটি একটি ঈদে মুক্তি পায় এবং এর পরের যে সিনেমাটির জন্য তিনি অপেক্ষা করছেন সেই সিনেমাটি একটি বড় সিনেমা। সেই সিনেমার নাম হচ্ছে নীল চক্র, যে সিনেমায় তার বিপরীতে আছেন আরিফিন শুভ। দেখা যাক মন্দিরা তার ক্যারিয়ারকে কি করে এগিয়ে নিয়ে যান। আজকের পর্বে শুরুটা করেছিলাম কিন্তু অপবিশ্বাসকে দেওয়া। প্রথম সিনেমায় একটা সাপোর্টিং ক্যারেক্টার করেছিলেন, আবারও বলি সিনেমাটির নাম ছিল কাল সকালে। সবশেষে যাকে নিয়ে আলোচনা করছি তার নাম রাজদীপা। মিলটা হচ্ছে যে রাজদীপাও কিন্তু তার সিনেমাটা শুরু করেন একজন সাপোর্টিং ক্যারেক্টার হিসেবে। সেই সিনেমাটির নাম হচ্ছে দহন। দহন মুক্তি পায় 2018 সালে এবং তিনি কিন্তু একটা সাপোর্টিং ক্যারেক্টার করেন। তার আসলে নায়িকা হিসাবে আমি বলবো যে তার প্রথম মুক্তি পাওয়ার কথা ছিল মুক্তি সিনেমাটি এবং ধারণা করা হচ্ছিল ছবিটি খুবই আলোচিত হবে। ছবিটি পরিচালক ছিলেন ইফতেখার চৌধুরী। যে কোনো কারণে হোক সিনেমাটি মুক্তি পায়নি। তার যে সিনেমাটি মুক্তি পেয়েছে আসলে সেই সিনেমাটি অনেক পরে মুক্তি পেল। সেই সিনেমাটির নাম হচ্ছে ময়না, যে সিনেমাটি কিছুদিন আগেই মুক্তি পেয়েছে। কিন্তু রাজদীপার মাঝে সম্ভাবনা আছে, এখন তিনিও হয়তো অপবিশ্বাসের মতো একদিন অনেক জনপ্রিয় একজন অভিনেত্রীতে পরিণত হতে পারেন। সব মিলিয়ে আজ আমরা অনেক নায়িকা নিয়ে আলোচনা করলাম। কে বলে আমাদের ট্রেডে আসলে নায়িকা নাই? নায়িকা আছে, কিন্তু আলোচনার মধ্যে দিয়ে বোঝা যাচ্ছে যে কেউ কেউ আসলে এক নম্বরে ছিলেন, কেউ কেউ তার জায়গা থেকে সরে গেছেন, কেউ কেউ আসলে তার ট্র্যাক পরিবর্তন করে ফেলেছেন এবং নতুন যারা আছেন তারা কিন্তু অপার সম্ভাবনা নিয়ে আছেন। আমাদের জায়গা থেকে আমরা সবাইকে নিয়ে একটা বিশ্লেষণ করার চেষ্টা করলাম নির্মোহভাবে। এখন আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে জানান যে কাকে আপনারা এই সময় এক নম্বর নায়িকা মনে করছেন এবং কেন। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামী কোনো পর্বে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।